নদী বিধৌত বাংলাদেশে জেগে ওঠা চরগুলোকে কেন্দ্র করে মূলত ভূমিহীন দরিদ্র মানুষের নতুন জীবন জেগে ওঠে। মূলহীন মূলধনহীন চরের মানুষ সংগ্রাম করে নদীর সঙ্গে টিকে থাকার স্বার্থে, জীবনের সঙ্গে। চরের মাটিতে তারা স্বপ্ন বনে ফসল ফলায়। নিজেদের শ্রমে ঘামে পিছিয়ে থাকা মানুষগুলো বাংলাদেশের চরাঞ্চলকে গড়ে তোলে বিশাল এক সম্ভাবনার ক্ষেত্র হিসেবে। চরের উর্বর ভূমিতে কৃষির এক অনন্য নজির গড়েছেন তারা। কিন্তু চরের এই সংগ্রামী মানুষগুলো কোনোভাবেই যুক্ত হতে পারছিলেন না মূল বাজারের সাথে। ফলে সর্বোচ্চ চেষ্টা থাকা সত্ত্বেও তারা পিছিয়ে পড়ছিলেন প্রতিনিয়ত। অথচ আমাদের আগামী দিনের খাদ্য নিশ্চয়তা ও নিরাপত্তার উৎসভূমিতে রূপান্তর করা সম্ভব দেশের সম্ভাবনাময় চরাঞ্চলকে। যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা ও পদ্মা চরের পলি মাটিতে ভুট্টা, মরিচ, বাদাম, পাট, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন ধরনের ডাল ও সবজি আবাদের মাধ্যমে দেশের পুষ্টির চাহিদা পূরণে চরাঞ্চলকে ব্যবহার করার যথেষ্ট সুযোগ রয়েছে। এ সম্ভাবনাকে জাগিয়ে রাখতে 2012 সাল থেকে সুইজারল্যান্ড দূতাবাস এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগ হিসেবে কাজ করে মেকিং মার্কেট ওয়ার্ক ফর দ্য চরস, M4C। চরের মানুষের পাশে থেকে দীর্ঘ এক যুগের কার্যক্রম সম্পন্ন করল সুইস কন্ট্রাক্টের প্রকল্প মেকিং মার্কেট ওয়ার্ক ফর দ্য চরস, M4C। এই দীর্ঘ সময়ের অভিজ্ঞতা, কর্মপরিকল্পনা এবং কার্যপ্রক্রিয়ার সমস্ত কিছু সুইস কন্ট্রাক্ট হস্তান্তর করে পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়াকে। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দ্য চরস, M4C প্রকল্প আয়োজিত অ্যাডাপ্টিং ফর দ্য ফিউচার লং টার্ম প্ল্যানিং ফর চর রিজন শীর্ষক আমাদের আজকের এই আয়োজনে। দীর্ঘ এক যুগেরও অধিক সময় ধরে বাংলাদেশের চরাঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নের জন্য বাজার ব্যবস্থা উন্নয়নে কাজ করে চলেছে M4C প্রকল্প। আজ আমরা এই প্রকল্পের সমাপনের লগ্নে এসে উপস্থিত হয়েছি। আমাদের আজকের আয়োজনের স্বাগত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জনাব আব্দুল আওয়াল, টিম লিডার, M4C। এই প্রকল্পটি বাংলাদেশ সরকার এবং সুইস সরকারের যৌথ অর্থায়নে 2012 সাল থেকে শুরু হয়েছিল। একটা দীর্ঘ সময় পরিক্রমা করে আজকে আমরা প্রায় শেষে এসেছি। তো এই প্রকল্প শেষ হওয়ার আগে আমাদের মনে হয়েছে যে আমাদের সঙ্গে যেহেতু RDA দীর্ঘদিন ধরে কাজ করে, শুধু তাই না, এই প্রকল্প শেষে আমরা ডেভেলপমেন্ট পার্টনারের অংশটা বন্ধ হয়ে যাওয়ার পরও RDA-র CDRC-র মাধ্যমে এই প্রকল্পের কার্যক্রমগুলো চলতে থাকবে এবং ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের কার্যক্রম তারা গ্রহণ করবে বলে আমরা আশা করছি। তো সেই জায়গাটাতে আমাদের স্টেক হোল্ডারদের তাদের সঙ্গে সরাসরি পরিচয় ঘটানো একটা বড় উদ্দেশ্য আজকের এই অনুষ্ঠানের। আরেকটা বড় অবজেক্টিভ সেটা হচ্ছে যে আমরা এই মুহূর্তে চরে বিশেষ করে লাইভস্টকের কী ধরনের সম্ভাবনা আছে, লাইভস্টক রিলেভেন্ট বিজনেসের কী ধরনের সম্ভাবনা আছে, ধরেন খাবার, ফডার, চিকিৎসার বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটা থার্ড পার্টির মাধ্যমে স্টাডি করিয়েছি। সেই স্টাডির ফলাফলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা আমাদের আজকের এই অনুষ্ঠানের একটা বড় উদ্দেশ্য। প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুল মজিদ প্রামাণিক প্রকল্পটির নানা দিক তুলে ধরেন। বাংলাদেশের যে মোট আয়তন তার 8 ভাগ হচ্ছে চর। এই 8 ভাগকে যদি আমি বলি তাহলে 36 লক্ষ একর জমি রয়েছে চরে। কিন্তু আমরা যখন 2004 সালে CLP প্রজেক্ট শুরু করেছিলাম তখন বাংলাদেশে মোট চরের আয়তন ছিল 5 ভাগ।
চর কিন্তু দিনে দিনে বেড়ে যাচ্ছে, কিন্তু আমার মেইনল্যান্ডের জমি কিন্তু দিন দিন কমে যাচ্ছে। তো সেই জায়গায় আমরা মনে করি উন্নয়ন অগ্রযাত্রায় যদি বাংলাদেশ সরকার চিন্তা করে, তাহলে অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে সবচেয়ে অবহেলিত, পিছিয়ে পড়া, হতদরিদ্র, উন্নয়ন সুবিধা বঞ্চিত, জলবয়ে ঝুঁকিতে থাকা সেই মানুষগুলোর কথা, যারা চরে বাস করে। চরের ৮০ লক্ষ থেকে ১ কোটি মানুষকে যদি আমরা সমান তলে নিয়ে আসতে চাই, বৈষম্য যদি না রাখি, তাহলে অবশ্যই চরে আমাদের এই লাইট বাড়াইতে হবে। 12 বছর ধরে গবেষণা এবং লাস্ট 4 বছর যেখানে আমি পিডি ছিলাম, আমরা গবেষণা করে যেটা দেখেছি যে চরের সম্ভাবনা অনেক বেশি। শুধু কৃষি ক্রপ না, ক্রপ সেক্টর রয়েছে, পাশাপাশি লাইভ স্টক, এবং আমরা যেটা পরবর্তী লাস্ট ফেজে যেটা দেখেছি যে মৎস্য সেক্টরের একটি বড় সম্ভাবনা রয়েছে। কারণ চরে যে কোনো একটা ছোট বাড়িও যদি করতে হয়, তাহলে একটা ডোবার সৃষ্টি হয়। এই ডোবাতে এরকম প্রায় 1 কোটি ডোবা রয়েছে চরে। এই ডোবাগুলোতে যদি মাছের আওতায়, মৎস্য চাষের আওতায় নেওয়া যায় স্যার, তাহলে বাংলাদেশের মৎস্যতে আমরা এগিয়ে এসে আরও সম্ভাবনা রয়েছে। এবং আমরা 15 লক্ষ পরিবার রয়েছে চরে, প্রত্যেকটি পরিবারে কমপক্ষে 4টি করে লাইভ স্টক রয়েছে। এই লাইভ স্টকগুলোকে যদি আমরা জাত উন্নয়ন করতে পারি, তাহলে আমার মনে হয় না যে মেইনল্যান্ড আর চরের মধ্যে বৈষম্য থাকবে। এটা ইনশাল্লাহ দূর হবে তখনই যদি আমরা তাদেরকে এই সুবিধাটি আমরা দিতে পারি। আর ক্রপ সেক্টরের কথা আমি বলছি, আমি চরাঞ্চলের যে সম্ভাবনার এই স্লাইড দিয়ে শুরু করছি, সেটি হচ্ছে পশু খাদ্য উৎপাদনের হাব হবে। কারণ বাংলাদেশে পশু খাদ্যের মূল ইনগ্রেডিয়েন্ট হচ্ছে, র ম্যাটেরিয়ালস হচ্ছে মেইজ, আর মেইজ উৎপাদন হয় সবচেয়ে বেশি এখন চরে স্যার। বিশেষ করে লালমনিরহাটের যদি তিস্তা ব্যারেজের দিকে যাই অথবা গাইবান্ধা, এদিকে দেখি স্যার হাজার হাজার একর শুধু মেইজ আর মেইজ। এই মেইজগুলো চরের যে 15 লক্ষ পরিবারের যে 4টি করে গরু রয়েছে, ছোট আকারে যদি আমরা ফিড মিল চরে করতে পারি স্যার, তাহলে কিন্তু আমাদের প্রোডাকশন কস্ট কমপক্ষে 30% এখানে সেভ হবে চরের মানুষের, এই ক্যাটেল যখন তারা পালন করবে। আমি স্যার চরে যে জমি রয়েছে তার মধ্যে কিন্তু মাত্র 25 থেকে 30% জমিতে আমরা এখন পর্যন্ত চাষের আওতায় নিতে পেরেছি, তাও 1 ফসল, কোথাও 2 ফসল। গবাদি পশুপালনের জন্য বিস্তৃত চারণভূমি রয়েছে, এটা আমরা সবাই জানি। সেচের জন্য একটি বড় সুবিধা রয়েছে যে এখানে স্যার চরের চারপাশেই নদী থাকে, সাধারণত নদী থেকে আমরা সারফেসের পানি নেওয়ার একটি চেষ্টা এখানে চরের সম্ভাবনা রয়েছে স্যার। এখানে গ্রাউন্ড ওয়াটারের উপর আঘাত আসবে না। আইসোলেশন সুবিধার কারণে বীজ শিল্প গড়ে তোলার উপযোগী স্যার। আমরা চেষ্টা করছি যে কয়েকটি কোম্পানির সাথে কথা হয়েছে যে এখানে বীজ করা যায় কিনা, বীজ শিল্প যদি গড়ে তোলা যায় স্যার, আইসোলেশন এরিয়াতে সাধারণত বীজ ভালো হবে। যারা কৃষিবিদ আমরা আছি এবং যারা এই সেক্টরে কাজ করি, তারা এটা ভালোই জানে যে বীজ শিল্পের জন্য একটু আলাদা জায়গা হলে ভালো হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা আমাদের এই ফেসে চিন্তা করছি, রপ্তানিযোগ্য অর্গানিক খাদ্য উৎপাদনের পরিবেশ। বিশ্বের অনেক দেশেই রয়েছে যে এগুলোকে খুবই ব্র্যান্ডিং প্রোডাক্ট হিসাবে বিক্রি হয়। আমরা বাংলাদেশেও দেখেছি, আমার এসডিসির প্রতিনিধি এবং আমার সুইস কন্ট্রাক্টের আউল ভাইয়ের সাথে কথা হচ্ছিল, যদি আমরা শুরু করতে পারি একটা জায়গা দিয়ে, অন্তত বাড়িধারা অথবা এই এরিয়াতেও যদি শুরু করি, এটার একটি সম্ভাবনা রয়েছে। তো চরের সম্ভাবনা অনেক স্যার। সবচেয়ে বড় সম্ভাবনা যেটি দেখি আমি, চরের এই মানুষগুলো স্যার সারা দিন তারা পুরুষ মহিলা তারা চরে কাজ করে। এই জন্য আমি সবসময় আমার অনেক জায়গায় এটা নিয়ে কনফ্লিক্ট হয়েছে, বলার চেষ্টা করেছি চরের মানুষকে কখনো মাইগ্রেট করা যাবে না। মাইগ্রেট যদি আমি করতে যাই গার্মেন্টসে, তাহলে চরের আমার যে প্রোডাকশান সেখানে হ্যাম্পার হবে। এই জন্য চরের মানুষকে চরে রেখেই তাদের এই প্রোডাকশানে তাদেরকে কিভাবে সুবিধা দেওয়া যায় সেই কাজটি আমাদের করতে হবে স্যার। M4C এই প্রকল্পের উপকারভোগী চরাঞ্চলের 2,03,000 পরিবার। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা হয়েছে 28,900 নারীকে। এই প্রকল্প চরাঞ্চলের মানুষকে এগিয়ে যেতে সহযোগিতা করেছে গতিশীল। চরের মানুষকে মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত রাখতে এই কার্যক্রমগুলো সচল রাখা জরুরি। চরাঞ্চলের মানুষের আর্থসামাজিক অবস্থার একটি চিত্র তুলে ধরে ন্যাশনাল চর অ্যালায়েন্স। চরের উন্নয়নের সঙ্গে বহুলাংশে বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক সুরক্ষা, শুধু খাদ্য নিরাপত্তা নয়, পুরো সামষ্টিক অর্থনৈতিক সুরক্ষা চরের উন্নয়নের উপর নির্ভরশীল, এবং চরের উন্নয়নের মাধ্যমে সেটা অ্যাচিভ করাও খুবই সম্ভব। দুটো ছোট পরিসংখ্যান যদি আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনারা জানেন যে শিক্ষা হোক বা স্বাস্থ্যসেবা হোক, এসব জায়গায় আমরা বিগত 2 দশকে অনেক বেশি এগিয়ে এসেছি। 2000 সালের পরবর্তী পর্যায়ে গ্রামাঞ্চলে, সারা দেশের গ্রামাঞ্চলে উন্নতি হয়েছে, আগের মতো অবস্থা নাই। তারপরেও সারা বাংলাদেশে যে অ্যাগ্রিগেট লেভেল বা গড় পর্যায়, সেখান থেকে চর এখনও উল্লেখযোগ্য মাত্রায় পিছিয়ে আছে। যেরকম আমরা দেখতে পাচ্ছি যে 34% চরবাসী আনুষ্ঠানিক স্বাস্থ্যসেবা
পান, মাত্র 34%। বাংলাদেশের জন্যই এটা খুব কম, আনুষ্ঠানিক স্বাস্থ্যসেবা 40%, কিন্তু এই 6 পার্সেন্টেজ পয়েন্টস তারা এখনও পিছিয়ে আছেন, এটা যে কোনো হিসাবেই দেখা যাচ্ছে। একই রকম দেখা যাবে যে আমাদের এখন 50% যারা অ্যাডাল্ট সিটিজেন, 50% অন্তত প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেছেন বলে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু চরের জন্য এই শতাংশটা 43। ফলে এরকম আরও অনেক পরিসংখ্যান দেওয়া যাবে যেখানে দেখা যাবে যে এখনও এত অনেক বড় বড় অ্যাচিভমেন্ট থাকার পরেও এখনও চর অনেক ক্ষেত্রেই মেইনল্যান্ডের চেয়ে বহুলাংশে পিছিয়ে আছে। তো আমাদের বিভিন্ন সময় যারা এনজিওস আছেন, যারা প্রাইভেট সেক্টরে কাজ করছেন এবং সর্বোপরি যারা সরকার বা নীতি নির্ধারক, তাদের দিক থেকে ইতিবাচক যে সিগন্যালগুলো পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে চরের সমস্যাগুলো এখন বহুলাংশে চিহ্নিত হয়েছে এবং সেগুলো অ্যাড্রেস করার বিষয়ে বিভিন্ন রকম নীতি প্রস্তাবনা আমরা বিভিন্ন ফর্মে বিভিন্ন ডকুমেন্ট আকারে সবসময় দেখেছি। বিশেষভাবে উল্লেখ করতে হবে বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100-এর কথা, সেখানে খুব পরিষ্কারভাবে চর প্রসঙ্গে প্রস্তাবনা লেখা আছে। সবগুলো যদি আমরা একসঙ্গে করে দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো চরের মানুষের উন্নয়নের জন্য আলাদা তহবিলের কথা বলা হয়েছে, সেটা ন্যাশনাল বাজেটে আলাদা অ্যালোকেশন হোক বা অন্যভাবে হোক। অবকাঠামোর কথা বারবার আসছে, সেটা নিয়ে অনেক ধরনের ইনোভেটিভ কাজ হয়েছে, কিন্তু সবগুলো পাইলট পর্যায়ে, দেশব্যাপী সেরকম উদ্যোগ এখনও নাই। চরে ম্যানুফ্যাকচারিং খাত, অকৃষি খাতের বিকাশ, বিশেষত চরের ম্যানুফ্যাকচারিং নিয়ে প্রাইভেট সেক্টর অ্যাক্টররা অনেকে কাজ করছেন। আপনারা এখানেও কিছু নমুনা দেখেছেন আগের প্রেজেন্টেশনে। খাস জমি বিতরণ, যেটা নিয়ে আসলে মানে দীর্ঘদিন ধরে কাজ হলেও ওই অর্থে খুব বেশি উন্নতি নাই চরের মানুষের ভূমি অধিকার বিষয়ে। চরের স্বাস্থ্য, কৃষি, সম্প্রসারণ সেবা, এগুলো নিয়েও অনেক ধরনের কাজ হয়েছে। আপনারা M4C তার একটি আদর্শ উদাহরণ, কিন্তু M4C সারা দেশে সব চর কভার করছে না, বা যতটুকু করছে মোট চাহিদা তার চেয়ে অনেক বেশি। সরকারের দিক থেকে চরের জন্য ধারাবাহিকভাবে বিশেষ বরাদ্দ রাখা যেরকম দরকার, এবং সেই বরাদ্দ একটা দীর্ঘমেয়াদী প্ল্যানের অংশ হিসেবে করা উচিত। অ্যাডহক ভিত্তিতে প্রতি বছরের জন্য পরিকল্পনা না করে আমরা যদি দীর্ঘমেয়াদে 10 বছর পরে চরকে কোথায় দেখতে চাই বা জাতীয় অর্থনীতিতে চরের অবদান কোন পর্যায়ে আমরা নিয়ে যেতে চাই, সেই জন্য একটি পরিকল্পনার চাহিদা রয়েছে বলে আমরা সবসময় মনে করি। চরের বাজেট নিয়ে যেটা হচ্ছে একটা মধ্যমেয়াদী পথ নকশা অন্তত থাকা দরকার। আমাদের যেটা অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেখানে যেরকম বিভিন্ন জায়গার জন্য আমরা প্ল্যান দেখেছি, আমরা অনেক অ্যাডভোকেসি করেছি, কিন্তু তারপরেও চরের জন্য আলাদা করে আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলোতে ওরকম করে প্ল্যানটা থাকে না। চরের কৃষি হোক বা চরের শিক্ষা স্বাস্থ্য হোক, সেটার জন্য আলাদা করে থাকে না। ব্রডলি কৃষি খাতের জন্য যে একটা পরিকল্পনা থাকে, সেখানে হয়তো চরের বিষয়ে কিছুটা উল্লেখ থাকে, বা সেখান থেকে ট্রিকল ডাউন করে কিছুটা হয়তো কৃষিতে যাচ্ছে। একই কথা শিক্ষা স্বাস্থ্যের ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু আমরা জানি চরের কৃষি সঙ্গে নন চর এলাকার কৃষি, চরের শিক্ষার সঙ্গে নন চর এলাকার শিক্ষার যে পার্থক্য রয়েছে, সেটা অ্যাড্রেস করার জন্য আলাদা একটি পরিকল্পনা খুবই জরুরি। চরাঞ্চলের উন্নয়নে বহুমুখী কার্যক্রমের ধারা অব্যাহত রাখার প্রত্যয় প্রকাশ করেন সুইজারল্যান্ড দূতাবাস বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার ডক্টর সৈয়দা জিনিয়া রশিদ। বাংলাদেশ গভর্নমেন্টের সাথে সুইজারল্যান্ড গভর্নমেন্টের এই দ্বিপাক্ষীয় সম্পর্কের মধ্য দিয়ে রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেটিভস মিনিস্ট্রির সাথে আমাদের যে কোলাবোরেশন M4C প্রজেক্টে, এই প্রজেক্টটা একটা মডেল ছিল, একটা পাইলট ইনিশিয়েটিভ ছিল, এবং আমরা সাকসেসফুল পল্লী উন্নয়ন একাডেমি মেইনলি এখানে মেজর ভূমিকা পালন করবে, এবং ওনারাই আমাদের এই কাজগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের যত রিলিভেন্ট স্টেক হোল্ডার আছেন, তারা মাইক্রো ফাইন্যান্সিং অর্গানাইজেশন, স্টার্টআপস, মিডিয়া, ব্যাংক এবং আরও যারা সোশ্যাল বা ইম্প্যাক্ট এন্টারপ্রাইজ, প্রত্যেকের এখানে একটা কনসার্টেড এফোর্ট দরকার, এবং প্রত্যেকটা পার্টে শুধুমাত্র ইনকাম, চরে যারা থাকবেন চর ডুয়েলারদের ইনকাম বাড়ানো না, তাদের এই ইনকামটা যেন মোর অ্যান্ড মোর আরও বেশি সাস্টেইনেবল হয়। সেখানে ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন একটা বড় পার্ট। আমরা কিছুক্ষণ আগেও এই আলোচনাতে দেখলাম যে দুর্যোগ ব্যবস্থাপনা এবং বাংলাদেশ যে পরিমাণে দুর্যোগের মোকাবেলা করতে হয়, চরবাসীদের জন্য যত ধরনেরই ডেভেলপমেন্ট এখানে হোক না কেন, এটা যদি ক্লাইমেটের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টটাকে ট্যাকল না করা যায়, এই ডেভেলপমেন্টগুলোকে আসলে সাস্টেইন করানো যাবে না। সো সব কিছুকে এক জায়গায় করে এটা একটা বড় চ্যালেঞ্জ। বাট আমাদের দেশের প্রত্যেকটা স্টেক হোল্ডার যারা এখানে আজকে উপস্থিত আছেন এবং যারা উপস্থিত হতে পারেননি, সব জায়গাতেই আমার মনে হয় এটা আমরা সবাই বুঝে নিতে পেরেছি M4Cর কাছে, যে M4C এই মডেলটাকে কিভাবে শোকেস করতে পেরেছে আমাদের সবার কাছে, যে হ্যাঁ এখানে কাজ করা যায়, এখানে বিজনেস আছে। যারা সার্ভিস প্রোভাইডার তারা তাদের বিজনেস এখানে দেখতে পান, এবং যারা রেসিপিয়েন্ট চরবাসী, চরের যারা, তারাও
এটা লাভজনক অবস্থাটা দেখতে পান। তারা এখন টাকা দিয়ে একটা সার্ভিস নিতে রাজি, বিকজ তারা জানেন যে এই সার্ভিসটা নিলে এটা আমার ইনকাম এবং আমার বেঁচে থাকা এবং ভালোভাবে বেঁচে থাকার জন্য আমার পরিবারের জন্য এটা প্রয়োজন। পরিশেষে সাস্টেনেবল ইকোনমিক ডেভেলপমেন্ট আমাদের দেশে, যেটা আমরা সবসময় বলি যুগোপযোগী এবং টেকসই উন্নয়ন, সেই টেকসই উন্নয়নের জন্য চরকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব না। এটা এখানে এই আজকে প্রত্যেকেই এই কথাটা বলেছেন। একই সাথে সোশ্যাল বা সামাজিক উন্নয়ন, মহিলারা আজকে যারা চর থেকে এসছেন এবং যারা রয়ে গেছেন চরে, তাদের প্রত্যেকের কষ্টের বিষয়গুলো আমরা জানি। সামাজিকভাবে তারা অনেক পিছানো, তো তাদের এই সামাজিক উন্নয়ন, ছেলে এবং মেয়ে প্রত্যেকের সামাজিক উন্নয়নটা দরকার। একই সাথে রেজিলিয়েন্স বিল্ডিং। সো রেজিলিয়েন্স বিল্ডিং শুধু ক্লাইমেটের না, আপনি যেন প্রপার একটা চিন্তা করে আপনার বিজনেসটাকে, আপনার এন্টারপ্রাইজটাকে আরও বেশি বড় করতে পারেন, সেই ধরনের শক রেজিস্ট্যান্সও দরকার। এটা ইকোনমিক অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাচারাল। M4Cর কার্যক্রমগুলোকে চরের মানুষের আর্থসামাজিক অগ্রগতিকে আরও বেগবান করে টেকসই উন্নয়ন নিশ্চিত করার কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ডক্টর AKM ওয়ালিউল্লাহ। আমরা চাই ডোনারদের সহযোগিতা আমার দেশের উন্নয়ন, আমার দেশের স্তরের মানুষের উন্নয়ন, এটা আমাদের উদ্দেশ্য। RDA, RDCD, NCA, LCA এদের যৌথ সমন্বয়ে কাজ করতে হবে, যাতে করে আমরা লাকসই, টেকসই, যুগসই, এলাকাসই আমরা যাতে করে প্রজেক্ট দাঁড় করাতে পারি এবং মডেল দাঁড়া করাতে পারি। তা না হলে এটা টেকসই হবে না। আমরা ওখানে উন্নয়নের জন্য অনেক কিছু দিলাম, আমাদের পার্টনার অর্গানাইজেশন যারা আছে তারা গেল, আমরা চলে আসলাম, উন্নয়নটা স্থবির হয়ে গেল, এটা আমরা চাই না। আমরা ওখানে স্থানীয় নেতৃত্ব সৃষ্টি করতে চাই, স্থানীয় কোলাবোরেটর সৃষ্টি করতে চাই। এটা হবে আমার উদ্দেশ্য, যাতে করে আমরা নদীর এই পাড়ে চলে আসলেও নদীর ওই পাড়ের লোকজন যাতে করে তাদের উন্নয়নটাকে ধরে রাখতে পারে। তা না হলে আমাদের বাস্তবে কিছুই হবে না। আমরা এই আশা করছি এবং আমরা আশা করছি পারব। পরিশেষে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন পল্লী উন্নয়ন একাডেমির অতিরিক্ত মহাপরিচালক জনাব আব্দুল্লাহ আল মামুন। আমাদের বর্তমান উপদেষ্টা মহোদয় যিনি আছেন, তার সঙ্গে এবং বর্তমান যারা কর্মকর্তা আছেন তাদেরকে নিয়ে তার কাছে উপস্থাপন করা দরকার যে আমরা কি চাচ্ছি, দেশের কি অবস্থান এবং চরের অবস্থানটা কি আসলে, এবং আমরা কোন ইনফরমেশন জেনারেট করেছি বা কোন সুপারিশমালা আমরা পেয়েছি, যার জন্য আমাদের যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তাটা আমাদের কিন্তু খুব জরুরি ভিত্তিতে। এবং ইতিমধ্যে আমি ডক্টর মজিদকে ধন্যবাদ জানাই, এই ধরনের একটা ইনফরমেশন কিন্তু আমাদের উপদেষ্টা মহোদয়ের নজরে উনি এনেছেন। আমাদের কাজ হবে সরকারকে বোঝানো যে এটা প্রোগ্রামেটিক অ্যাপ্রোচে যেতে হবে। প্রজেক্ট শেষ হবে, কিন্তু একটা লং টার্ম প্রোগ্রামেটিক অ্যাপ্রোচে যদি না হয়, চরকে যে সেবা আমি যদি এখানে কাটেল করি, তাহলে অনেক সেবা চর অঞ্চল তারা করতে পারবে না বা অ্যাভেল করতে পারবে না। সুতরাং একমাত্র সলিউশন হলো যে আমাদেরকে যে কোনো প্রক্রিয়া হোক, যে প্রোগ্রামেটিক অ্যাপ্রোচ এবং লং টার্ম প্ল্যান করে এটাকে আমরা যেমন ভিশন মিশনের কথা বলি, এইভাবেই আমাদেরকে চরকে নিয়ে যদি আমরা কথা না বলতে পারি, তাহলে কিন্তু অনেক চেষ্টায় অনেক ইফোর্ট আমরা যে পর্যন্ত নিয়েছি সেটা কিন্তু সামনের দিকে যাবে না। এটাই বাস্তবতা। প্রিয় দর্শক, জেগে ওঠা চরের মানুষ জেগে থাকুক, তাদের চলার পথে বাড়ানো হাত আরও প্রসারিত হোক, তাদেরকে উন্নয়নের মূল ধারায় যুক্ত রেখে বাংলাদেশ এগিয়ে যাক টেকসই উন্নয়নের লক্ষ্য পূরণে।